সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর, বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলন শুরু, জেলায় জেলায় বাজার নিয়ন্ত্রণের তাগিদ। দেশের মানুষের ভাগ্য বদলই বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাইয়ের, ভোটের মাধ্যমে তা ঠিক করবে জনগণ, বলেছেন তারেক রহমান। রমজান সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের জন্য মিল মালিকদের দুষছেন পাইকাররা। ছাড় না দেয়া হুঁশিয়ারি ভোক্তা অধিকারের, ২৬ ফেব্রুয়ারি নাগাদ সমাধানের আশ্বাস। প্রাথমিকে নিয়োগ বাতিল শিক্ষকদের, সচিবালয়মুখী সড়কে অবস্থান ও অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস, জলকামান ও লাঠিচার্জ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে এই সরকারের সাফল্য ও ব্যর্থতা। তাই দায়িত্ব পালনে কারো রক্তচক্ষু কিংবা ধমকে সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন নেই। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি সরকারি সেবায় হয়রানি কমানোর তাগিদ দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিদের। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শুরু হলো ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিসি ও বিভাগীয় কমিশনারদের দেয়া ১,০০০-এর বেশি প্রস্তাবনা ঠাঁই পেয়েছে এবারের সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার দেশ পরিচালনায় একটি দল হিসেবে কাজ করে, সেখানে অতিথি না দলনেতা হিসেবে কাজ করতে চান তিনি। আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। প্রধান উপদেষ্টা জানান, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা ১ নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হয়, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন। আজকে সেই সুযোগ, এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। তিনি বলেন, সরকারি সেবা মানেই হয়রানি, এমন ধারণা বদলাতে কাজ করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমিসেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন করে রাখবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা তারিখ দেখে মনে হলো এটা পৌঁছে নেই, পৌঁছতে তো আমরা জানি এটা আবার প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, নাগরিক সেবা বাড়ানো ও প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধু অবকাঠামোর দিকে নয়, মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সাথে স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে বিএ পাস এবং কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে। এদিকে স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানো আর এই খাতে উন্নতি ঘটাতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের তাগিদ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জেলা প্রশাসকদের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এই তথ্য জানান তারা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছেন শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা। প্রথম বৈঠকে শিক্ষা খাতের নানান দিক নিয়ে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা।
এতে মানসম্মত শিক্ষার গুরুত্ব, শিক্ষকদের মান উন্নয়ন, চলতি মাসের মধ্যে দেশের সব প্রতিষ্ঠানে শতভাগ বই পৌঁছানো এবং স্কুল কলেজগুলোতে ম্যানেজিং কমিটির সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত নেয়ার কথা জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শুধু অবকাঠামো তৈরি করে খালি পড়ে থাকা বা মানসম্মত শিক্ষা না দেওয়ার থেকে বরং অবকাঠামোর কিছু ঘাটতি থাকলেও যাতে শিক্ষার মান উন্নত হয়, যাতে শিক্ষকরা আরেকটু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। দ্বিতীয় বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, জুলাই আগস্টের আন্দোলনে আহতদের মধ্যে যে অসন্তোষ রয়েছে তা 1% বেশি নয়। স্বাস্থ্য খাতে উন্নতি ঘটাতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানান তিনি। হাইপারটেনশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এগুলোর কারণগুলো কি কারণ এগুলো হয় এবং সেটার জন্য কি আমরা পদক্ষেপ নিতে পারি, কিভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রেজ করতে পারি, টোবাকো নিয়ে আমরা কি করতে পারি, বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এখন ই সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কি করতে অ্যাওয়ারনেস রেজ করতে পারি। এবং আইন এবং আইনের প্রয়োগ, আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগটা নাই, সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কী করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। এ সময় স্বাস্থ্য খাতের শূন্যপদগুলোতে জনবল নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এন্ট্রি পোস্টেই আমাদের ৫,০০০-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। এই পদ সৃষ্টি করে আমরা যদি তাদের নিয়োগ দিতে পারি, আমরা চেষ্টা করেছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে একটা বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যদি উদ্যোগটা সফল হয়, অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যাটা উত্তরণ হবে। ওষুধের মান বাড়াতে সব জেলায় মিনি ল্যাব প্রতিষ্ঠার পাশাপাশি মেডিকেল কলেজগুলোর ল্যাবের ব্যবহার নিশ্চিতের তাগিদও দেওয়া হয় বৈঠকে। আমাদের পদের প্রয়োজনীয়তা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, এখন সময় এসেছে নেতৃত্ব বাছাই করার, জনগণ ভোটের মাধ্যমে তা ঠিক করবে বলে আবার উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সারওয়ারের রিপোর্ট। দীর্ঘদিন পর দলের নেতা নির্বাচনে সম্মেলনের আয়োজন করে নড়াইল জেলা বিএনপি। রবিবার নড়াইল জেলা বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন পূর্ব সমাবেশে তারেক রহমান বলেন, এখানে যে কাউন্সিলররা আছেন তারা হচ্ছেন শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, যাদের অন্তরে ছিল শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তারেক রহমান বলেন, বিএনপি চেষ্টা করছে দেশের মানুষের দায়িত্ব পালন করার, সময় এসেছে দেশকে গড়ে তোলার। তাই ২.৫ বছর আগেই বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছেন বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই প্রক্রিয়ার, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। যে কোনো মূল্যে নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনে এগিয়ে নিতে আরেকটি সংগ্রাম শুরুর আহ্বান জানান তিনি। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। তরুণরা যেভাবে একটা ছাত্র জনতার ঐক্য সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিয়েছে, সেই সুযোগ নিতে হবে। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, খেলাধুলা, সংস্কৃতি, সব ক্ষেত্রে। তরুণেরা, আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। গত বছরের 27 নভেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। এই মামলার হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে 2018 সালের 29 অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। 2010 সালের 8 অগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শাপলা চত্বর সহ বড় বড় হত্যার ঘটনায় আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা বয়ান তৈরি করত। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম শীর্ষক আলোচনায় একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফ্যাসিবাদ আমলে যেসব গণমাধ্যম ও সাংবাদিক আওয়ামী লীগ সরকারের পক্ষে ভূমিকা পালন করেছেন তা ডকুমেন্টেড করার কথা বলেন তিনি। এক্ষেত্রে প্রাইভেট খাতকে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুল আলম। বলেন, ডকুমেন্টেশন করতে হবে যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদের পক্ষে আর কোনো বয়ান তৈরি না হয়। কোনো দল ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটালে সমর্থক হলেও তা সাপোর্ট না করার আহ্বান জানান প্রেস সচিব। বলেন, সরকার বা কোনো ক্ষমতাধর ব্যক্তি ভুল করলেও তা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এরকম সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করেন, যে না আমি ভয়ে আমি লিখতে পারছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। দেশের সয়াবিন তেলের সংকট ও বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সংকট তৈরির পেছনে দায়ীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে রোজা সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পেছনে মিল মালিকদের কারসাজির অভিযোগ পাইকারদের। আর মিল মালিকরা জানিয়েছেন, 26-27 ফেব্রুয়ারি থেকে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। এবারও রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে আগে থেকে উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। এবার তা বেশি সয়াবিন তেল নিয়ে, কারণ এখনই চাহিদা মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, পেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আলোচনার আয়োজন করা হয়। অংশ নেন মিল মালিক, খুচরা ও পাইকারি বিক্রেতারা। মিল্কের প্রাইস হলো অ্যাজ পার এমআরপি, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে? খুচরা পাইকারি বিক্রেতাদের অভিযোগ, সংকট তৈরি করছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু দায় চাপানো হচ্ছে তাদের উপর। টিকে গ্রুপ আছে, সিরি গ্রুপ আছে, ওনারা ডেলিভারি দিচ্ছে না।
দুইজনেই আছে এখানে, আমরা প্রমাণ দিয়ে দেবো ওনাদেরকে, আমি কনফার্ম দেবো যে ওনাদেরকে প্রমাণ দিয়ে দেবো। একবার কোন কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। এটা তো আমার চাহিদা মিটে না, কাস্টমাররা আমরা দিতে পারি না। এবং মাঝারি ব্যবসায়ীদের উপর থেকে আপনার দৃষ্টি কোন ঘুরে ইনাদের বসে নিয়ে ভালো খাওয়া দাওয়া করে আপনার ওনাদের কাছ থেকে কমেন্ট আদায় করেন, ইনশাল্লাহ ওনাদের কোনো অসুবিধা হবে না। মিল মালিকরা সামনে আনছেন আন্তর্জাতিক বাজারকে, তবে আশ্বাস রোজার আগেই কেটে যাবে সংকট। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণ মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি, ওনারা এটা এগ্রি করছেন। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে আজ মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি করেছেন আন্দোলনকারীরা। পরে সচিবালয়মুখী সড়ক অবরোধ করেন তারা। কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন হাইকোর্টের নির্দেশে বাতিল প্রাথমিকে সহকারী শিক্ষক শিক্ষিকা হিসাবে সুপারিশপ্রাপ্তরা। তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের জলকামান ও লাঠিপেটার মধ্যেও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পুরুষ সদস্যরা সরে গেলেও নারীরা সামনে থেকেই নেতৃত্ব দেয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার শেল, আটক করা হয় কয়েকজনকে। আজ দেশ এবং রাষ্ট্রের বিবেক মৃত, আমাদের উপর এত নির্যাতন হচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। ঊর্ধ্বতন যারা আছে তারা কিচ্ছু বলতেছে না। পুলিশ আমাদেরকে মারতেছে, এটা প্রশাসন দেখতেছে না। এটা কি জন্য মারবে? আমাদেরকে পানি, এটা আমাদের ন্যায্য অধিকার। 11তম দিন পর্যন্ত আমরা হার মানিনি, তার মানে আমরা 3 মাস হোক, 6 মাস হোক, 4 বছরও হার মানবো না। হ্যাঁ, আমরা অবস্থান করছি, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদানপত্র না দিবে। তবে রবিবার 5টার পর অবস্থান থেকে সরে আসে নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। আমার ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি, যেটা এই সরকার, এই রাষ্ট্র আমাকে দিয়েছিল, সেটা আমি না পাই। পরবর্তী প্রজন্ম, আমার পেট থেকে, আমার গর্ভ থেকে যে প্রজন্ম আসবে, আমি তাদের শিক্ষিত গড়ে তুলব। পড়াশোনা করাবো না, বলবো এই দেশ, এই রাষ্ট্র শিক্ষকের মর্যাদা দিতে জানে না। যখন আমাদের যোগদান, আমাদের মেডিকেল হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, নিয়োগপত্র হাতে পাইছি, যখন আমরা নাকি যোগদান করব তখন সবার আপত্তি হয়ে গেল, যখন তারা সিলেক্টেড হইল না। আইন মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 3টা মন্ত্রণালয় নিয়ে সুপারিশ নিয়ে আমাদের রেজাল্টটা পাবলিশ করার পরও আমাদের কেন বিপক্ষে যাবে? আমরা একটা সরকারি চাকরি করব বা প্রাইমারি চাকরি করব, তা আমাদের ধৈর্যের পরীক্ষাটা ওরা নিচ্ছে, যা দেখতেছি, তা আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাব। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বর্তমান সরকার শিক্ষক সমাজের উপর অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে স্বৈরতান্ত্রিক পর্যায় থেকে গণতান্ত্রিক ধারায় আনা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ আনাকে দুরভিসন্ধিমূলক বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে।
রবিবার সকালে স্কুল অফ লিডারশিপ USA আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সেলিমা রহমান। দলমুখী নির্বাচন না করে জনগণমুখী রাজনীতি করতে পারলেই প্রকৃত নেতৃত্ব তৈরি হবে বলে মনে করেন সেমিনারের আলোচকেরা। জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে গণতান্ত্রিক পর্যায়ের দিকে নেওয়া অসম্ভব বলে জানান বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে, সে ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা, আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সেই ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী শাসনামলে টেলিযোগাযোগ খাতে নিভৃতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কারের প্রয়োজনীয়তার শীর্ষক আলোচনায় তিনি এই দাবি জানান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকার কিছু নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই খাতে অনেক লাইসেন্স দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে পাশবিক অপারেশন চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টেলিযোগাযোগ খাতে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করা হবে। আওয়ামী সরকার আসার পর এখানে বেনিফিশিয়ারি হয়েছে শুধুমাত্র সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ 2-4 জন ব্যক্তি। এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক, যে কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে এবং এই অর্থগুলোকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি। আমরা বিগত দিনে দেখেছি যে ব্রুটাল অপারেশন, পলিটিক্যাল অপারেশন চালানো হয়েছে বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আগামী নির্বাচন নিয়ে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে আরেকটি গণবিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সার্জিস আরও জানান, ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল, ফ্যাসিস্ট বিরোধী এই দল সবার জন্য উন্মুক্ত। বলেন, বাংলাদেশের চাঁদাবাজি ও সিন্ডিকেট ছিল, হচ্ছে, এগুলো বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে বলে জানান সার্জিস আলম। যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন
বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে না। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, পক্ষপাতিত্ব না করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বার্তা দেওয়া হবে জেলা প্রশাসকদের। প্রয়োজনে নির্বাচনের তাফসিলের পর নিরপেক্ষ বিবেচনায় ডিসি পদায়ন করা হবে। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। নির্বাচন কমিশনার জানান, ডিসিদের সুষ্ঠু নির্বাচনের বার্তা দেবে কমিশন। নিজস্ব কর্মকর্তাদেরও সীমিত পরিসরে রিটার্নিং কর্মকর্তা করার ইঙ্গিত দেন তিনি। নির্বাচন আয়োজনে নানা প্রস্তুতি জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা নির্ধারণে আইন পরিবর্তন হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তিস্তা বাঁচাতে এবার শক্ত আন্দোলনে নামছে উত্তরের নদী পারের মানুষ। 48 ঘন্টার বিরতিহীন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই নিয়ে আগামীকাল লালমনিরহাটের তিস্তা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনীতে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। নানা ছন্দে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায়। সভা সেমিনারে উদ্বুদ্ধ সাধারণ মানুষ, স্বেচ্ছায় ঘাম ঝরাচ্ছে তরুণরাও। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার দুপুরে একযোগে অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তিস্তাপাড়ে। এখন এই নদী বাঁধলে, নদী খুললে পরে আমরা বাঁচবো, এই জন্য আন্দোলন আমাদের চলছে। আমরা আন্দোলনে থাকবো, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসি। এবারে আমাদের প্রাণের দাবি সবার যে আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এই তিস্তা নদীর উপর নির্ভর করছে আমাদের এই অঞ্চলের জীবন জীবিকা, কৃষি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা ছাত্র জনতা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছি যাতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ বিগত সরকারের আমলে অনেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটির মোটেও বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুটচালে এই নদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা মনে করি যে এই দাবিটা তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা চালিয়ে যাচ্ছে, আমরাও চালিয়েছি। এখন আমরা মনে করি এই দাবিটার বিষয় আজকে রংপুরের 5টি জেলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া তিস্তাকে পুনর্জাগরণ করা হোক, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হোক এবং ভূমিহীন যারা হয়েছে, যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। আশ্বাসবাণী ভেঙে কোমর বেঁধে মাঠে নামছে তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকার সময়ে নিজেদের অধিকার আদায় করতে চান নিঃস্ব মানুষরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে। অন্তর্বর্তী সরকারেরও শেখ হাসিনার দোসররা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফেনী নগরীর মিজান ময়দানে রবিবার বিকেলে এক জনসভায় তিনি আরও বলেন, সরকারে যারা শেখ হাসিনার দোসর তাদের অপসারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এই জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গহনার দোকানে বিপুল পরিমাণ স্বর্ণ দেখা গেলেও তার বেশিরভাগই চোরাই পথে আসা, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলের চরম অপব্যবহার হচ্ছে জানিয়ে তা পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। বিকেলে জাতীয় রাজস্ব ভবনে এই খাতের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বৈঠকে ব্যবসায়ীরা স্বর্ণের উপর আরোপ করা ভ্যাটের হার 5 থেকে কমিয়ে 3% করার দাবি জানান। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান ভ্যাটের হার কমিয়ে আওতা আরও বাড়ানো হবে। তিনি আরও জানান বৈধ পথে স্বর্ণ না আসায় দেশ রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নীতিমালা থাকার পরও স্বর্ণ আমদানি কেন এত কম তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন আব্দুর রহমান খান। ব্যাগেজ রুলের মাধ্যমে বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ থেকে সরে এসেছে বিআরটিএ। তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে রবিবার সকাল থেকে সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানী রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন চালকরা। এতে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ জনসাধারণ ভোগান্তির শিকার হয়। দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনায় টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। দুপুরে 12:30টার কিছু পর শুরু হয়ে 30 মিনিটের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। চোখের পানিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই মিনতি। বাড়িগাড়ি, নদীর তীর, খোলা মাঠ কিংবা সামিয়ানা, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই হাত তুলেছেন, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ। ইজতেমার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় ফজর নামাজের পর। ভারতের মাওলানা মোরসালিনের বয়ান বাংলায় তা তর্জমা করে শোনান মাওলানা ওসামা ইসলাম। প্রায় 30 মিনিটের মোনাজাতে কেউ চোখের পানি ফেলেছেন, কেউ নীরবে চেয়েছেন পাপ মুক্তি। দেশ ও দশের মঙ্গলের জন্য দোয়া করা মুসল্লিরা জানান তাদের মনের বাসনার কথা। সমস্ত উম্মতের সমস্ত ফিতনা ফাসাদ যেন মিটে যায়, সমস্ত অসুস্থতাকে যেন সুস্থতা হয়ে যায়, এই দোয়াটাই আমরা করছি। আর সকলে যেন আগামীতে সুস্থভাবে থাকতে পারি, মিলেমিশে সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে পারি। আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন যারা কবরে গেছে তার জন্য দোয়া চাইছি। আমি দেশের জন্য দোয়া চাইছি যেন দেশ শান্তিতে চলে, আল্লাহ পাক যেন আর এটা না দেখায়। আমরা যেন ইমানের সহিত চলতে পারি এবং আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচন যেন সঠিকভাবে হয়, আমরা যেন সঠিক একদম নেতৃত্ব দানকারীকে দিতে পারি। 3 দিনের এই ধর্মীয় মিলন মেলা শেষে নতুন দায়িত্ব নিয়ে নিজ নিজ আঙিনায় ফিরে গেছেন ধর্মপ্রাণরা। জানান ইজতেমা থেকে পাওয়া শিক্ষা ও আমল ছড়িয়ে দেবেন সমাজের প্রতিটি স্তরে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মানব জমিনের 27তম বর্ষপূর্তি আজ। দেশীয় সংবাদপত্র জগতের ধারা পাল্টে দিতে 27 বছর আগের এই দিনে যাত্রা শুরু করেছিল মানব জমিন। দেশের প্রথম বাংলা ভাষায় ট্যাবলেট তৈরি মানব জমিন দীর্ঘ 27 বছর পথ চলায় পাঠকের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছে। এই উপলক্ষে মানব জমিন কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকান্দ। মানব জমিনের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী। খেলা সংবাদ। অবশেষে কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান হলো সাবিনা সানজিদাদের। অনুশীলন ক্যাম্পে ফিরেছেন তারা। বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের সাথে আলোচনার শেষে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্বের সমাধানে কোচ পিটার বাটলারের সাথে কোনো কথা হয়নি তার। মালিক মাহমুদের রিপোর্ট। গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই ইংলিশ কোচ পিটার বাটলারের সাথে দ্বন্দ্ব ছিল নারী ফুটবলারদের। 30 জানুয়ারি অশ্রুসিক্ত চোখে বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি
অসম্মান আর কটূক্তির অভিযোগ করেন সাবিনা সানজিদারা। বয়কট করেন কোচ ও অনুশীলন ক্যাম্প। প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দেন বিদ্রোহী 18 নারী ফুটবলার। আমরা এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করব না যদি আমাদের। নারী ফুটবলে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্ব নিরসনে গঠন করা হয় বিশেষ কমিটি। বাফুফের সভাপতি তাবিত আউয়ালও কথা বলেন দুই পক্ষের সাথে, কিন্তু সমাধানের পথ দীর্ঘ হতে থাকে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের দাবি, বাটলারকে বাদ দিতে বলেছিলেন তিনি। মেয়েদের যখন কোচ এবং মেয়েদের সমস্যা তৈরি হলো তখন থেকেই নারী উইং তাদের সাথে কাজ করে যাচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। আমি হায়ার অথরিটিকে এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। অবশেষে 17 দিন পর অভিমান ভেঙেছে সাবজয়ী কন্যাদের। আসন্ন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর কোচ বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন সাবিনারা। থাকবেন বাফুফের চুক্তিতেও, জানিয়েছেন কিরণ। আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে, তারা বুঝতে পারছে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে। টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। নারী ফুটবলে আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাবিনা, মনিকা সহ 18 ফুটবলারের কেউ থাকছেন না স্কোয়াডে। 21 পদকের জন্য মনোনীত হওয়া সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্ট সহ 32 জনের নাম পাঠানো হয়েছে আয়োজক কমিটির কাছে, জানান বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর, বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলন শুরু, জেলায় জেলায় বাজার নিয়ন্ত্রণের তাগিদ। দেশের মানুষের ভাগ্য বদলই বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাইয়ের, ভোটের মাধ্যমে তা ঠিক করবে জনগণ, বলেছেন তারেক রহমান। রমজান সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের জন্য মিল মালিকদের দুষছেন পাইকাররা। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকারের, 26 ফেব্রুয়ারি নাগাদ সমাধানের আশ্বাস। প্রাথমিকে নিয়োগ বাতিল, শিক্ষকদের সচিবালয়মুখী সড়কে অবস্থান ও অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস, জলকামান ও লাঠিচার্জ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewsonipur.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ সবাই।